সালমা গ্রুপ হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রির মধ্যে অত্যন্ত সুপরিচিত এবং অত্যন্ত শক্তিশালী একটা গ্রুপ। এই গ্রুপের আন্ডারে আসার কারণে তমুজুদ্দিন টেক্সটাইল মিলসের কিন্তু নানা রকম পরিবর্তন করা হয়েছে। তমুজুদ্দিন টেক্সটাইল মিলস যখন জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে ট্রান্সফার হলো, লাস্ট 4 ইয়ার্স এই কোম্পানিটা কিন্তু 20% অ্যান্ড অ্যাবাভ ডিভিডেন্ড তার বিনিয়োগকারীদের দিয়ে আসতেছে। আমাদের দেশের বর্তমানে টেক্সটাইল ইন্ডাস্ট্রির অবস্থা একটু বিরূপ প্রভাব পড়ছে। একই সাথে যুক্তরাজ্য যে নতুন করে কর আরোপ করেছে, সেখানে আপনি কি মনে করছেন যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি কি কোনো ধরনের বিরূপ প্রভাব পড়তে পারে কিনা? সেক্ষেত্রে আমরা যদি বিভিন্ন রকম হাই অ্যান্ড প্রোডাক্ট তৈরি করতে পারি, হাই টেকনোলজি ইউজ করতে পারি এবং আমাদের ইফিসিয়েন্সি যদি বাড়াতে পারি, ইন্ডিয়া এবং চায়না থেকে অনেক অর্ডার আশা করা যাচ্ছে যে শিফট করবে বাংলাদেশে একমাত্র প্রফেশনাল ইনস্টিটিউট হিসাবে ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশ আছে। এখানে প্রথমে এনরোল করতে হবে, দেন এখানে কোয়ালিফাই করার পরে মেম্বারশিপ নেওয়ার ক্ষেত্রে আপনি আপনার কেরিয়ার গ্রোথটা এক্সপান্ড করতে পারবেন এবং এটা আপনাকে একটা বিগেস্ট অপরচুনিটি দিবে। বিজনেস নিউজ পোর্টাল দেশ সমাচারের নিয়মিত আয়োজন বিজনেস এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী মোহাম্মদ মিরাজ হোসেন, FCS। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা শেয়ার বাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি নিয়ে কথা বলে থাকি এবং একই সাথে কোম্পানির দায়িত্বশীল পদে যারা কাজ করেন তাদের সম্পর্কে কথা বলি। আমাদের অনুষ্ঠানের আজকের অতিথি তমিজুদ্দিন টেক্সটাইল মিলস PLCর কোম্পানি সেক্রেটারি জনাব গাজী মোহাম্মদ আলী হোসেন। জনাব আলী হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং দেশ সমাচারকেও ধন্যবাদ এরকম একটি প্রোগ্রাম করার জন্য। আমরা অনুষ্ঠানের শুরুতেই আপনার প্রতিষ্ঠান তমিজুদ্দিন টেক্সটাইল সম্পর্কে জানতে চাই। তমিজুদ্দিন টেক্সটাইল আসলে তার অপারেশনটাকে কী নিয়ে কাজ করে? ধন্যবাদ। তমিজুদ্দিন টেক্সটাইল মিলস বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত এবং অত্যন্ত পুরাতন একটি কোম্পানি, যেটা 1970 সালে ইনকর্পোরেট হয়েছে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতারও আগে। পরবর্তী বিভিন্ন সময় এই কোম্পানিটির মালিকানায় বিভিন্ন রকম পরিবর্তন এসেছে। সর্বশেষ 2015 সালে সালমা গ্রুপ এই তমিজুদ্দিন টেক্সটাইল মিলসকে টেক ওভার করে। তমিজুদ্দিন টেক্সটাইল মিলস বেসিক্যালি ফিনিশড ইয়ার্ন নিয়ে কাজ করে, যেটা গার্মেন্টসগুলোতে ইয়ার্ন, আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টসে ইয়ার্ন সাপ্লাই দিয়ে থাকি। বিভিন্ন রকম স্পেশালাইজ সুপিরিয়র কোয়ালিটি ইয়ার্ন, জাস্ট লাইক CBC, তারপর CBC, মিলাঞ্জ, এই ধরনের ইয়ার্নগুলো আমরা গার্মেন্টসে সাপ্লাই দিয়ে থাকি। গার্মেন্টস তারপর এটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে, অ্যাপারেল ম্যানুফ্যাকচার করে পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করে থাকে। তমিজুদ্দিন টেক্সটাইল মিলসটা 1992 সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়েছিল। পরবর্তী সময়ে বিভিন্ন রকম সমস্যার কারণে এটি আর মূল মার্কেটে থাকতে পারেনি, OTC মার্কেটে চলে গিয়েছে। দেন 2021 সালে এটি আবার মূল মার্কেটে ব্যাক করে। আচ্ছা, আমাদের দেশের বর্তমানে টেক্সটাইল ইন্ডাস্ট্রির অবস্থা একটু বিরূপ প্রভাব পড়ছে। একই সাথে যুক্তরাজ্য যে নতুন করে কর আরোপ করেছে, সেখানে আপনি কি মনে করছেন যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি কি কোনো ধরনের বিরূপ প্রভাব পড়তে পারে কিনা? টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বর্তমানে বিভিন্ন রকম ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলো কাজ করতেছে। যেমন লাস্ট ইয়ারে ওয়েজেস ইনক্রিজ, গ্যাস বিল ইনক্রিজ এবং হায়ার ইন্টারেস্ট রেট ব্যাংকের, এই কারণে টেক্সটাইল ইন্ডাস্ট্রি বিভিন্ন রকম চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে প্রচুর পরিমাণে ইয়ার্ন বাংলাদেশে আসার কারণে লোকাল স্পিনিং মিলগুলো বিভিন্নভাবে সাফার করতেছে। এর পাশাপাশি আপনি যেটা বললেন যে USA যেই ট্যারিফটা বাংলাদেশের উপর ইম্পোজ করেছে, সেটা রেসিপ্রোকাল ট্যারিফ, 20% দেওয়া হয়েছে। আর আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এটা 50% ইম্পোজ করা হয়েছে। এটার যে বেনিফিটটা আমাদের পার্শ্ববর্তী দক্ষিণ এশিয়ার ভিতরে বাংলাদেশ এখন এক্সপোর্টের দিক থেকে অ্যাপারেল মার্কেটের সেকেন্ড লার্জেস্ট ওয়ার্ল্ডে। সো আমরা আশা করতে পারি যে ভবিষ্যতে এটার এক্সপোর্ট গ্রোথ বাড়ার কারণে এই সেক্টরেরও গ্রোথ অবশ্যই বাড়বে বলে আশা করছি। আচ্ছা, আমাদের পার্শ্ববর্তী দেশের যদি 50% কর আরোপ করে থাকেন, তাহলে সেটার কি বাংলাদেশ কোনো বেনিফিট পাবে কিনা? অবশ্যই। বাংলাদেশ বেসিক্যালি অ্যাপারেল সেক্টরে হাই এন্ড প্রোডাক্টগুলো দিকে বেশি ফোকাস করছে না বর্তমানে। আমরা লো এন্ড প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি। ইন্ডিয়া এবং চায়না বিভিন্ন রকম হাই এন্ড প্রোডাক্টগুলো করে থাকে। স্পেশালি চায়না অনেক হাই এন্ড প্রোডাক্ট করে থাকে। ওয়ার্ল্ড অ্যাপারেল মার্কেট অলমোস্ট $400 বিলিয়ন। সেখানে বাংলাদেশ 10 to 12% অলরেডি কাজ করে।
সেক্ষেত্রে আমরা যদি বিভিন্ন রকম হাই অ্যান্ড প্রোডাক্ট তৈরি করতে পারি, হাই টেকনোলজি ইউজ করতে পারি এবং আমাদের এফিসিয়েন্সি যদি বাড়াতে পারি, সেক্ষেত্রে আমাদের কাছে বিশাল অপরচুনিটি সামনে হচ্ছে অপেক্ষা করছে। ইন্ডিয়া এবং চায়না থেকে অনেক অর্ডার আশা করা যাচ্ছে যে শিফট করবে বাংলাদেশে। লাস্ট ইয়ারে আমরা ইউএসএতে $8.4 বিলিয়ন মতো এক্সপোর্ট করেছি। সিংহভাগই হচ্ছে অ্যাপারেল এক্সপোর্ট থেকে। সো এটা আশা করছি 20 to 25% পর্যন্ত ইনক্রিজ করবে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে। তো মেজউদ্দিন টেক্সটাইল আসলে শেয়ারবাজার তালিকাভুক্ত একটি প্রতিষ্ঠান। এর ব্যবসাটা বা এখানে কি ধরনের অপরচুনিটি ইনভেস্টমেন্টের জন্য? ধন্যবাদ। সালমা গ্রুপ হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রির মধ্যে অত্যন্ত সুপরিচিত এবং অত্যন্ত শক্তিশালী একটা গ্রুপ। এই গ্রুপের আন্ডারে আসার কারণে তমুজউদ্দিন টেক্সটাইল মিলসের কিন্তু নানা রকম পরিবর্তন করা হয়েছে। প্রথম এটা ম্যানেজমেন্ট এবং পরবর্তী সময় 2021 সালে বিএমআরিতে ইনভেস্টমেন্ট করা হয়েছে, 50 কোটি টাকার বিএমআরিতে ইনভেস্টমেন্ট করা হয়েছে। এর মাধ্যমে এর পুরাতন মেশিনারিগুলো আস্তে আস্তে আমরা রিপ্লেস করছি। এর প্রোডাকশন এফিসিয়েন্সি বাড়ানো হচ্ছে। ডিফারেন্ট টাইপস অফ ইয়ার্ন, সুপিরিয়র কোয়ালিটি, যেগুলো ইন্ডাস্ট্রিতে অনেক নিউ এবং অনেক অনেক খুব কম স্পিনিং মিল এগুলো তৈরি করে, এই ধরনের কোয়ালিটি ইয়ার্ন আমরা তৈরি করার চেষ্টা করছি। ওয়েস্ট ম্যানেজমেন্টও কোম্পানি অনেক দূর ফোকাস করেছে, যার ফলে আমরা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে তমুজউদ্দিন গত কয়েক বছর ধরে যে মানে যে ধরনের ইনভেস্টমেন্ট এবং অ্যাক্টিভিটিস করছে, এই লিস্টেড খুব কম কোম্পানিই আছে টেক্সটাইল সেক্টরে এই ধরনের গ্রোথ এবং ফোকাস দিতেছে। আপনাদের সর্বশেষ যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ছিল সেখানে কোম্পানির পারফরমেন্স কেমন ছিল? থার্ড কোয়ার্টার শেষে এই কোম্পানিটির ইপিএস ছিল হচ্ছে $1.70 এবং 9 মান্থস এন্ডেড এটার এগ্রিগেট ইপিএস আর্নিংস দাঁড়িয়ে $4.68। আর আমি আরেকটু অ্যাড করতে চাই, তমুজউদ্দিন টেক্সটাইল মিলস যখন জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে ট্রান্সফার হলো, লাস্ট 4 ইয়ার্স এই কোম্পানিটা কিন্তু 20% অ্যান্ড অ্যাবাভ ডিভিডেন্ড তার বিনিয়োগকারীদের দিয়ে আসতেছে। সো এই কোম্পানির প্রতি পাবলিক কনফিডেন্স এবং ইনভেস্টরদের অনেক বেশি স্যাটিসফ্যাকশন কাজ করছে। এবং এই কোম্পানিটা আমাদের ম্যানেজমেন্ট সবসময়ই চিন্তা করে স্টেবল ডিভিডেন্ড পলিসিতে। সো এটার দিকে ফোকাস রেখে আমরা কিন্তু এগোচ্ছি। স্টেবল ডিভিডেন্ড পলিসি যদি হয় সেক্ষেত্রে আপনাদের প্রোডাকশন ক্যাপাসিটি এবং ধরেন যে সম্ভাবনা, মানে আপনারা কি করে আপনাদের এফিসিয়েন্সিকে বৃদ্ধি করছেন? আমাদের আগের যে পুরাতন মেশিনারিজগুলো ছিল, সেই মেশিনারিগুলো রিপ্লেস করার কারণে আমাদের এফিসিয়েন্সি অলরেডি 20 to 30% রেজ করেছে। এবং আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা বিভিন্ন ধরনের রোটর মেশিন ইউজ করতেছি, যে ওয়েস্টেজ যে ইয়ার্নগুলো হয় সেটা আমরা আবার নতুন আরেক ধরনের ইয়ার্নটা প্রোডাকশন করে মার্কেটে সেল করছি। ওয়েস্টেজ আমাদের 1%-এরও নিচে কিছু কিছু ক্ষেত্রে নেমে আসতেছে, যেটা আগে 4 to 5% ছিল। আর এবারে আমরা আসলে খুব ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আলোচনা করতে চাই, আপনার ক্যারিয়ারের গল্পটা শুনবো। আজকের এই অবস্থানে কি করে আসলেন, কি করে একজন চার্টার্ড সেক্রেটারি হলেন? ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। আমি গ্র্যাজুয়েশন করার আগ থেকেই শেয়ার মার্কেটের সাথে জড়িত, মানে ইনভেস্টর হিসাবে কাজ করেছিলাম। তখন থেকেই আমার একটা স্বপ্ন ছিল যে আমি এই মার্কেটে একটু কাজ করতে চাই। তো আফটার গ্র্যাজুয়েশন আমি হচ্ছে বাংলাদেশের শীর্ষস্থানীয় একটা ব্রোকারেজ হাউসে ইন্টার্নশিপ করি। ওখানে লঙ্কা বাংলা সিকিউরিটিজে ইন্টার্নশিপ করি। কিন্তু 2010-এর ক্যাপিটাল মার্কেট যে এই ধসটা হলো, সেটার পরে এই ক্যাপিটাল মার্কেট প্রফেশনটা একটু স্কুইজড হয়ে গেল। দেন আমি কিছুদিন একটা টেলিকম কোম্পানিতে কাজ করেছি। দেন আমি কিছু গ্রুপ অফ কোম্পানি যে ফাইন্যান্সে কাজ করতাম। পরবর্তীতে হচ্ছে একটা লার্জ গ্রুপ অফ কোম্পানি যে টেক্সটাইল এবং গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আমি যখন কাজ করা শুরু করি, ওই গ্রুপেরও একটা লিস্টেড কোম্পানি ছিল। তো আমার বস যে ছিল তৎকালীন বস, উনি হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টটা দেখতো, আর ক্যাপিটাল মার্কেটটাও ওনার আন্ডারে ছিল। সো আমি ওনার সাথে কাজ করার পরে উনি আমার কাজের আগ্রহ দেখে ক্যাপিটাল মার্কেট অপারেশনটা আমার দিকে আস্তে আস্তে ট্রান্সফার করে দেওয়া শুরু করলো। দেন আমি হচ্ছে ক্যাপিটাল মার্কেট অপারেশনটা দেখা শুরু করছি। পরবর্তীতে আমি আইসিএসবিতে ভর্তি হই প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে। আমার বস এবং তৎকালীন ডিরেক্টর আমাকে এ ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছেন। পরবর্তী সময় তমুজউদ্দিন টেক্সটাইল মিলসে আমি ডেপুটি কোম্পানি সেক্রেটারি হিসেবে জয়েন করি এবং সর্বশেষ লাস্ট ইয়ার আমি হচ্ছে কোম্পানি সেক্রেটারি হিসেবে তমুজউদ্দিন টেক্সটাইলের দায়িত্ব গ্রহণ করেছি এবং 2022 সালে আমি কোয়ালিফাই করেছি ইনস্টিটিউট চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশ থেকে। কোম্পানি সেক্রেটারি হিসেবে আসলে পেশাটি কেমন, আর এই পেশায় আসতে গেলে আসলে কি করতে হবে? কোম্পানি সেক্রেটারিরা বেসিক্যালি হচ্ছে গভর্নেন্স নিয়ে কাজ করে। একটা কোম্পানির ইন্টারনাল এবং এক্সটার্নাল বিভিন্ন ধরনের যে কমপ্লায়েন্সগুলো থাকে, সেই কমপ্লায়েন্সগুলো ঠিকমতো মেনটেন করা এবং কোম্পানিকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রবলেম থেকে
সেফগার্ড করাটাই হচ্ছে কোম্পানি সেক্রেটারির মূল দায়িত্ব। পাশাপাশি বোর্ড ম্যানেজমেন্ট, ইনভেস্টর রিলেশনস, এই জায়গাগুলোতে কোম্পানি সেক্রেটারির অনেক বড় ভূমিকা পালন করতে হয়। পাশাপাশি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানির মানব সম্পদ উন্নয়নে কোম্পানি সেক্রেটারিরা বড় ধরনের ভূমিকা রেখে যাচ্ছে। আর যদি আমি একজন কোম্পানি সেক্রেটারি হতে চাই সেক্ষেত্রে আমাদের কি করণীয়? জি, বাংলাদেশে একমাত্র প্রফেশনাল ইনস্টিটিউট হিসেবে ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারিজ অফ বাংলাদেশ আছে। এখানে প্রথমে এনরোল করতে হবে, দেন এখানে কোয়ালিফাই করার পরে মেম্বারশিপ নেওয়ার ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার কেরিয়ার গ্রোথটা হচ্ছে এক্সপান্ড করতে পারবেন এবং এটা আপনাকে একটা বিগেস্ট অপরচুনিটি দিবে এই ক্যাপিটাল মার্কেটে অপারেশনে আপনি যদি ইনভলভ হতে চান। সর্বশেষ প্রশ্ন, যদি কেউ টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে চায়, আপনার কোনো পরামর্শ তাদের জন্য? ধন্যবাদ। বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা, স্পেশালি গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা বাংলাদেশের সবচেয়ে বিগেস্ট সেক্টর, যেটা বাংলাদেশের ব্যাকবোন বলা হয় অর্থনীতির। টোটাল এক্সপোর্টের অলমোস্ট 85% কন্ট্রিবিউশন করে এই সেক্টর থেকে। সো এই সেক্টরে অলমোস্ট 40 মিলিয়ন পিপল সরাসরি জড়িত। সো এই সেক্টরে কাজের অপরচুনিটিটাও অনেক। আগে 10, 15, 20 বছর আগেও কিন্তু মানুষ এই সেক্টরের সাথে ইনভলভ হওয়ার ব্যাপারে বেশি আগ্রহ প্রকাশ করতো না, কিন্তু এই সেক্টরে প্রচুর অপরচুনিটি আছে। কেউ যদি তার পরিশ্রম, স্পেশালি তরুণরা পরিশ্রম, ডেডিকেশন এবং টেকনোলজি সহ বিভিন্ন জিনিসগুলোতে আপগ্রেড করতে যেমন চ্যালেঞ্জ নিতে চায়, তাহলে এই সেক্টরে প্রচুর অপরচুনিটি আছে এবং বাংলাদেশ এই সেক্টরের হাত ধরেই আজকে এই পর্যায়ে এসেছে এবং ভবিষ্যতে আরও এগোবে বলে আমরা আশা করছি। ধন্যবাদ জনাব আলী হোসেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। খুব শীঘ্রই আবার দেখা হবে। ধন্যবাদ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।